অন্ধকার যখন শব্দহীন হয় তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির চলাচল। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন অদৃশ্য কিছু নড়ে ওঠে তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির জাগরণ। আজ আমরা পা রাখছি সেই পর্দার আড়ালে। এখানে প্রতিটি শব্দ একটি সতর্ক বার্তা, আর প্রতিটি ছায়া এক একটি গোপন শক্তি। যেখানে আলো পৌঁছায় না আর ছায়াই বলে আসল গল্প। স্বাগতম নিষিদ্ধ মন্ত্রের ছায়া সিজন 1। লোডশেডিংটা হঠাৎই হলো। ধুর, আবার গেল। রাহুল বিরক্ত হয়ে বলল। শীতের দমকা হাওয়া জানলার কাঁচ ভেদ করে ভিতরে ঢুকে পড়ছে। আমরা তিনজন, আমি, রাহুল আর সায়নী, চিলেকোঠার ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছি। সায়নী একটা মোমবাতি জ্বালিয়ে মাঝখানে রাখল। আলোটা কাঁপছে। দেওয়ালে ছায়াগুলো অস্বাভাবিকভাবে লম্বা। সায়নী গা ঘেঁষে বসলো আমার দিকে তাকিয়ে বলল, এরকম রাতে কল্পনা শুনলে আমার ঠিক ঘুম আসে না। তুই তো বলেছিলিস তোর মামাকে নিয়ে একটা ব্যাপার আছে। আমি কথা বলার আগে একটু থামলাম। গলাটা শুকিয়ে গেছে। তোরা তো জানিস আমি অন্ধকারকে ভয় পাই। আর এটা গল্প নয়। আমি তোদের যা বলবো সেটা আমার ছোটবেলাকার ঘটনা। এবার সেটা তোরা বিশ্বাস করবি কি করবি না সেটা তোদের নিজস্ব ব্যাপার। ঘরটা হঠাৎ চুপ হয়ে গেল। শুধু বাইরের হাওয়ার সনসন শব্দ। আমি গল্প বলা শুরু করলাম। আমার মামার নাম ছিল কল্যাণ চক্রবর্তী। লোকটা পুরুলিয়ার এক পাড়া গায়ের শেষ মাথার এক শ্মশানে থাকত। দিনের বেলায় তাকে কেউ দেখতেই পেত না। রাতে শ্মশানের দিক থেকে মাঝে মাঝে ঢাকের মতো আওয়াজ আসতো। অদ্ভুত মন্ত্র আর পোড়া চর্বির গন্ধ ভেসে আসত। বাবা মা মারা যাবার পর দুঃসম্পর্কের আত্মীয়রা আমাকে মাঝে মধ্যেই মামার কাছে রেখে আসতো। মামা মাথায় হাত বুলিয়ে বলতো, ডরাইস না রে, তোরে আমি বানামু। তখন বুঝতাম না এ বানানো মানেটা কি। পিশাচটার কথা প্রথম শুনি এক কবিরেজের মুখে। মামা একদিন ফিসফিস করে আমাকে বলেছিল, আমি শ্মশানি পিসাজ বশ করিয়াছি, ওরে দিয়া কিছু কাম ধাম কইরেলি। পিশাচটাকে আমি একদিন নিজের চোখে দেখি এক রাতে। ঘুম ভেঙে যায় খসখস শব্দে। কেউ যেন শুকনো মাটিতে নখ ঘষছে। বাইরে উঁকি দিয়ে দেখি ওটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। দেহটা অস্বাভাবিক লম্বা, হাঁটু দুটো উল্টো দিকে বাঁকানো, চামড়াটা ধূসর, ফেটে গেছে জায়গায় জায়গায়, মরা গাছের ছালের মতো অনেকটা। মুখ চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত যেখান থেকে ঘন অন্ধকার যেন গড়িয়ে পড়ছে। ঠোঁট নেই, দাঁতগুলো সবসময় যেন বার করা, ছোট ভাঙা ও অসংখ্য দাঁত। পিশাচটা শ্বাস নিলে যেন কাঠের কফিন টানার মতো শব্দ হয়। মামা তখন মাটিতে বৃত্ত এঁকে মন্ত্র পড়ছিল। পিশাচটা তখন শহরের দিক থেকে ফিরছিল, তবে খালি হাতে না। পরে বুঝতে পারি মামা সব সাধনা করত। শহর থেকে মৃত বাচ্চাদের দেহ জোগাড় করে আনতো পিশাচ। কারণ মামার কথা অনুযায়ী সওয়ালগুলো শরীরে শক্তি থাকে বেশি, কাম জলদি ফলায়। আর শেষ ধাপটা ছিল বলি। এক রাতে আমি স্পষ্ট শুনি মামা যেন কাউকে বলছে, এখন নিজের রক্ত লাগবো, নিজের বংশের রক্ত। সেই রাতেই আমাকে শ্মশানের মাঝখানে বসানো হয়। চারিদিকে নরকঙ্কাল, ভারী বাতাস। পিশাচটা খুব কাছে, তার নিঃশ্বাসে মোমবাতির আলো কাঁপছিল। মামা ছুরি তুলে বলেছিল, একদম ডরাইস না, এইটা তোর ভাগ। ঠিক তখন পিশাচটা আমার মুখের দিকে ঘুরে তাকায়। তাকানো নয়, আমাকে যেন চেনার চেষ্টা। আমি দৌড় দিই, কুয়াশার মধ্যে পড়ে যাই, আবার উঠি। পিছন থেকে মামার গলা শুনতে পাই, পালাইলে লাভ নাই রে,
নিয়তি সাইরা দেয় না ভাইগনা, নিয়তি সাইরা দেয় না। আমি কিভাবে বেঁচে ফিরেছি তা আমি নিজেও জানি না। এখানে এসে আমি থামলাম। মোমবাতির শিখা কাঁপছিল। সায়নী খুব আস্তে আস্তে বলল, তারপর তোর মামা? আমি বললাম, লোকেরা বলে শ্মশান পুড়ে গেছে, আরও বলে কল্যাণ চক্রবর্তীও নাকি মারা গেছে। রাহুল জিজ্ঞাসা করল, তুই সেটা বিশ্বাস করিস? আমি মাথা নাড়লাম। সত্যি বলতে আমিও না বিশ্বাস করতে পারি না। সায়নী গলা নাবিয়ে বলল, কেন? কারণ গত সপ্তাহে গ্রামে গিয়েছিলাম আমি। শ্মশানটা আর নেই, কিন্তু সেখানে একটা নতুন কুঁড়ে ঘর উঠেছে। আর লোকজন বলে রাতে এক বুড়ো এসে নাকি সেখানে থাকে। তার গাল ভরা দাড়ি, গলা ভারী, আর কথায় একটা বাঙাল টান। ঠিক তখনই মোমবাতিটা নিভে গেল। ঘর আবার অন্ধকার। আমার খুব কাছ থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, অনেকটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। সায়নী কাঁপা গলায় বলল, এই তোরা কেউ দরজা খুললি? রাহুল বলল, কই না তো। শ্বাসের শব্দটা ধীরে ধীরে সরে গেল। আমি শেষ কথাটা বললাম ভাঙা গলায়। মারা গেছে কিনা জানি না, কিন্তু তন্ত্রে যারা নিজের রক্ত ডাকে, শুনেছি তারা নাকি সহজে মারা যায় না। বাইরে হঠাৎ কোথাও যেন দূরে একটা কণ্ঠ ভেসে এলো, চাপা অথচ নিশ্চিত। সময় আইতাছে রে ভাইগনা, সময় আইতাছে। এখন কামটা আমি শেষ করমু, আর কেউ আমারে আইটকাতে পারিবে না, কেউ না।